ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, ইতিহাস অনার্স বা পাশে, তোমাদের ডিএস সিসি 7 বা সিসি 4 থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সুলতানি যুগের ইতিহাসের উপরে। সুলতান রাজিয়া বা সুলতানা রাজিয়া, বা প্রশ্নটি ঘুরে আসতে পারে সুলতানা রাজিয়া কেন ব্যর্থ হয়েছিলেন। এই প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনার পর এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। বোর্ডে কি লেখা রয়েছে তার আগে আমরা একবার দেখে নিই। দেখো, সিইউ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএস সিসি 7 এবং জেনারেলদের ক্ষেত্রে এমডিসি সিসি 4, এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর সাবজেক্ট হিসেবে ডিএস 7, সেখানে এই প্রশ্নটা রয়েছে 5 নম্বরের টিকা প্রশ্ন, সুলতান রাজিয়া। তা সুলতান রাজিয়া ইনি তো শাসিকা ছিলেন, নারী শাসিকা, ভারতবর্ষের সুলতানি যুগের প্রথম মহিলা শাসিকা বা শাসক ছিলেন ভারতবর্ষে। তা সেই অর্থে তিনি সুলতানা রাজিয়া হবেন, কিন্তু সুলতানা বলা হয় সুলতানের স্ত্রীকে। সেক্ষেত্রে রাজিয়া কারোর কোনো সুলতানের স্ত্রী ছিলেন না, তিনি নিজেই ছিলেন সুলতান, তাই এখানে বলা হয়েছে সুলতান রাজিয়া। তো সুলতান রাজিয়া সম্পর্কে আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে জানতে গেলে একটু আগের ইতিহাস আমাদেরকে জানতে হবে, অর্থাৎ সুলতান ইলতুৎমিশের সময় থেকে। রাজিয়ার পিতা ছিলেন ইলতুৎমিশ। তার আগের ইতিহাস যদি আমরা একটু দেখি, তো দেখবো যে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে গজনির শাসক মোহাম্মদ ঘুরি এর সাথে ভারতে দিল্লি আজমিরের শাসক চৌহান বংশের শাসক পৃথ্বীরাজ চৌহানের তরাইনের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে ঘুরি আহত এবং পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেন। পরের বছর তিনি আবার সদল বদলে এসে দিল্লি আক্রমণ করেন এবং পৃথ্বীরাজ চৌহানের সাথে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। তিনি দিল্লি আজমির এবং উত্তর ভারতের এই অংশের অধিপতি হন। এরপর তিনি একের পর এক বিভিন্ন অংশ জয় করতে থাকেন এবং 1204 সালে এই মোহাম্মদ ঘুরি তার নিজের রাজ্য গজনিতে ফিরে যান, এবং ফিরে যাওয়ার আগে ভারতবর্ষের দায়িত্ব দিয়ে যান তার কৃতদাস কুতুবউদ্দিন আইবকের হাতে। এবং তার আর এক সেনাপতি ও কৃতদাস ছিলেন এখানে বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। তিনি বাংলাদেশ আক্রমণ করেন। তার আর এক অনুচর বা কৃতদাস, মানে তার 4টি কৃতদাস ছিল মোহাম্মদ ঘুরির। তা কুতুবউদ্দিন আইবককে দিল্লি দিয়েছিলেন, দিল্লি অধিকার, আর বাংলাদেশে পাঠিয়েছিলেন বখতিয়ার খলজিকে। তাজউদ্দিন ইলদুজকে তিনি পাঠিয়েছিলেন, মানে পরবর্তীকালে গজনির অধিকার তিনি দিয়েছিলেন, আর নাসির উদ্দিন কুবাচাকে দিয়েছিলেন সিন্ধুর অধিকার। এইভাবে তার 4 কৃতদাসের মধ্যে তার সাম্রাজ্যকে ভাগ করে দেওয়ার পর 1206 সালে তিনি মারা যান। তিনি মারা গেলে ভারতবর্ষের দায়িত্ব যে কৃতদাসের উপরে দেওয়া হয়েছিল, সেই কুতুবউদ্দিন আইবক নিজেকে সুলতান বলে ঘোষণা করেন, প্রথম সুলতান উপাধি নিচ্ছেন। তা 1206 থেকেই প্রকৃতভাবে দিল্লির সুলতানি সাম্রাজ্যের সূচনা ধরা হয়। এরপর কিছুদিন রাজত্ব করার পর, অর্থাৎ 1210 সালে গিয়ে, মাত্র 4 বছরের মাথায় গিয়ে কুতুবউদ্দিন আইবক হঠাৎ মারা যান। ঘোড়ার পিঠে পোলো খেলতে গিয়ে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা যান। এই মারা যাওয়ার ফলে তার নাবালক পুত্র আরাম শাহ তিনি সিংহাসনে বসেন এবং আরাম ব্যাসনে ডুবে যান। এই রকম এক জটিল পরিস্থিতিতে দিল্লির যারা আমির ওমরাহরা ছিলেন, তারা এই কুতুবউদ্দিনের এক কৃতদাস ইলতুৎমিশকে দিল্লির সিংহাসনে বসার অনুরোধ করেন। ইলতুৎমিশ সেই সময় ছিলেন বদাউনের শাসনকর্তা। তিনি বদাউন থেকে সদল বলে সৈন্য সামন্ত নিয়ে দিল্লির দিকে এগিয়ে আসেন এবং তার শ্যালক কুতুবউদ্দিনের নাবালক পুত্র আরাম শাহ সিংহাসন ছেড়ে পালিয়ে যান এবং ইলতুৎমিশ দখল করেন দিল্লির সিংহাসন। এরপর ইলতুৎমিশের সামনে অনেক সমস্যার দেখা দেয়, খুব কঠিন সমস্যা দেখা দেয়, এবং এই সমস্ত সমস্যাগুলোকে তিনি শক্ত হাতে দমন করে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের যে ভিত্তি, সেটা ভিত্তি প্রস্তর, সেটা শক্তভাবে প্রতিষ্ঠা করে। মানে দিল্লির সুলতানি সাম্রাজ্যকে যদি চারা গাছ ধরা হয়, তা সেটাকে একটা ময়ূরুহে পরিণত করেছিলেন, একটা বড় বট গাছে পরিণত করে দিয়ে গিয়েছিলেন এই ইলতুৎমিশ। তিনি সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই উত্তর ভারতের যে সমস্ত রাজ্যগুলো ছিল, সেই সমস্ত রাজ্যগুলো রণথম্বর, গোয়ালিয়র, জৌনপুর এবং একাধিক জায়গার রাজপুত রাজারা তারাও বিদ্রোহ ঘোষণা করে ইলতুৎমিশের বিরুদ্ধে। ইলতুৎমিশ এই সমস্ত বিদ্রোহগুলোকে দমন করেন। আবার সাম্রাজ্যের অভ্যন্তরে যে সমস্ত তুর্কি অভিজাতরা ছিল, আমির ওমরাহ, তারাও চাইছিলেন বিভিন্ন ক্ষমতা দখল করতে। তা তাদেরকে শান্ত করার জন্য ইলতুৎমিশ
তাদের মধ্যে জমি বন্টন করে দেন। দেশের সমস্ত জমিগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে এক একটা ইক্তা অর্থাৎ একটা অংশে ভাগ করে এক একজন ইক্তাদার হিসেবে এক একজন আমির উমরাহকে দায়িত্ব দিয়েছিলেন। এই ইক্তা ব্যবস্থা সুলতানি সাম্রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি ছিল। তো এই ব্যবস্থা প্রবর্তন করে তিনি তুর্কি আমির উমরাহদেরকে শান্ত করেন। আবার দেশের যে সমস্ত বিদ্রোহী রাজারা ছিল তাদেরকে তিনি দমন করেন। আবার এই সময় মঙ্গল আক্রমণ হয়েছিল চেঙ্গিস খান নেতৃত্বে উত্তর ভারতে। খোয়ারিজম রাজ্যের শাসক জালালউদ্দিন মঙ্গাবর্ণীকে ধাওয়া করে চেঙ্গিস খান ভারতের সীমান্তে এসে উপস্থিত হন। মঙ্গাবর্ণী ইলতুৎমিশের কাছে সাহায্য প্রার্থনা করেন, ইলতুৎমিশ তাকে সাহায্য করেননি। ফলে মঙ্গাবর্ণী যখন ফিরে চলে যান মধ্য এশিয়ার দিকে, তখন চেঙ্গিস খানও তার পিছু ধাওয়া করে ভারতবর্ষ থেকে বিদায় নেয়। তাহলে একটা সুলতানি সাম্রাজ্যের একেবারে জন্ম লগ্নে একটা বড় ধরনের আক্রমণের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। আবার ইলতুৎমিশ 1229 সালে, যেহেতু তিনি কৃতদাস ছিলেন এবং দেশের মানুষ সেইভাবে তাকে দেখতো কৃতদাস হিসেবে, একজন সুলতান হলেও তার প্রতি তার সেভাবে সম্মান কিন্তু তার প্রজারা দেখাতেন না কৃতদাস হওয়ার কারণে। তাই ইলতুৎমিশ 1229 সালে বাগদাদের যে খলিফা আল মুস্তানসির বিল্লাহের কাছ থেকে সুলতান হিসেবে অনুমোদন পত্র নিয়ে আসেন। খলিফা ইলতুৎমিশকে দুর্বাস বা খিলাত, যে রাজকীয় পোশাক, রাজকীয় দণ্ড এবং একটা উপাধি সুলতানি আজম, শ্রেষ্ঠ সুলতান, এই সমস্ত উপাধি এবং খেতাব ইলতুৎমিশকে দেন। এইভাবে ইলতুৎমিশ দেখা যায় আরো অনেক রকম ইলতুৎমিশের সংস্কার রয়েছে। ইলতুৎমিশ নিয়ে একটি বড় প্রশ্ন 20 নম্বরে ইম্পর্টেন্ট, তোমাদের আমি নিয়ে একটি ভিডিও ক্লাসের আগে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। তাই ইলতুৎমিশ 1210 সালে সিংহাসনে বসেন এবং 1236 পর্যন্ত রাজত্ব করেন। 1236 সালে মারা যাওয়ার সময় তিনি তার একমাত্র কন্যা সুলতান রাজিয়াকে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করেন। ইলতুৎমিশের আরো পুত্র ছিল, আরো 3 পুত্র ছিল, কিন্তু 3 পুত্রই ছিল অযোগ্য। এই কারণে ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসাবে ঘোষণা করে তিনি মারা যান। কিন্তু তার মারা যাওয়ার পরেই ইলতুৎমিশের এক পুত্র রুকনুদ্দিন ফিরোজ তিনি সিংহাসনে বসেন এবং তিনি বসলে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। অযোগ্য শাসক ছিলেন, ফলে দিল্লির আমির উমরাহরা তখন সুলতান রাজিয়াকে সিংহাসনে বসে। সুলতান রাজিয়া সিংহাসনে আসছে 1236 সালে এবং মারা যাচ্ছেন 1240 সালে। মাত্র এই 4 বছরের রাজত্বকাল। ইলতুৎমিশের যে সমস্ত উত্তরাধিকারীরা ছিল তার 3 পুত্র এবং 1 কন্যা, তার মধ্যে যোগ্য ছিল একমাত্র সুলতান রাজিয়া। এমনটাই মনে করছেন ডক্টর খালিক আহমেদ নিজামী, কে এ নিজামী। তিনি কিন্তু এই বক্তব্যটা রেখেছেন যে একমাত্র সুলতান রাজিয়া ছিলেন যোগ্য, ইলতুৎমিশের যোগ্য। সুলতান রাজিয়া সিংহাসনে বসার পর তিনি তার একাধিক কাজকর্ম করেন, অনেকগুলো কার্যাবলী তার রয়েছে। আমরা এই পয়েন্টের মধ্যে দিয়ে এবার একটু আলোচনা করবো। দেখো, তার সামনে অনেকগুলো সমস্যা দেখা দেয়। সমস্যা বলতে তিনি সিংহাসনে বসার পরে বদাউন, মুলতান, হানসি, লাহোর এই সমস্ত অঞ্চলের শাসনকর্তারা দিল্লি অবরোধ করে। আবার ইলতুৎমিশের সময়কার যে প্রধানমন্ত্রী খাজা মোহাম্মদ জুনাইদি, তিনিও বিদ্রোহ ঘোষণা করেন এবং এই সমস্ত বিদ্রোহী শাসকদের, আঞ্চলিক শাসকদের সাথে একটা জোটবদ্ধ হয়ে রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। রাজিয়া সুকৌশলে এই সমস্ত প্রাদেশিক আমির ওমরাহদের মধ্যে বিভেদ তৈরি করেন এবং কঠোর হাতে লাহোরের শাসনকর্তা কবির খাঁকে দমন করেন। জুনাইদি পরাজিত হয়ে পলাতক অবস্থায় তিনি নিহত হন। ইলতুৎমিশের সময়ে ইলতুৎমিশ সাম্রাজ্যকে পরিচালনা করার জন্য 40 জন কৃতদাসকে নিয়ে একটি চক্র তৈরি করেন। 40 জন কৃতদাস বা বান্দা, তাই বলা হচ্ছে বান্দা ই চাহেলগানি। চাহেলগানি মানে 40 জনের একটা বৈঠক বা চক্র। বন্দেগানি চাহেলগানি বা তুর্কান ই চাহেলগানি, যেহেতু তুর্কি ছিল জাতিতে, তাই তুর্কান ই চাহেলগানি, যাকে আমরা বাংলায় বলছি 40 চক্র। এই 40 চক্রের যে তুর্কিরা ছিল তারা বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিল ইলতুৎমিশের সময় থেকেই। রাজিয়া যখন সিংহাসনে তার শাসন কার্য চালাচ্ছেন, তখন এই সমস্ত কৃতদাসেরা ক্ষমতালোভী হয়ে ওঠে আরো, এবং তারা আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। রাজিয়া এটা বুঝতে পেরে উচ্চ পদ থেকে এই সমস্ত তুর্কি অভিজাতদেরকে পদচ্যুত করেন এবং অতুর্কিদের সেখানে বসিয়ে দেন। ফলে তুর্কি আমির ওমরাহদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তারা এই রাজিয়াকে যেন তেন প্রকারে সিংহাসনচ্যুত করার একটা পরিকল্পনা শুরু করে দেয়। এছাড়া আমরা এখানে তার দক্ষতা যদি দেখি, মানে রাজিয়ার দক্ষতা কি কি ছিল। রাজিয়া ছিলেন একজন মানে
বিদ্যুৎসাহী, প্রজাবৎসল, সমরকুশল এবং দয়ালু শাসক বা শাসিকা। এবং তিনি ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করা, সৈন্য পরিচালনা করা, পুরুষের পোশাকে রাজসভায় উপস্থিত হওয়া, এই সমস্ত কাজ কিন্তু তিনি করতেন। সেই সময় মধ্যযুগের যে গোড়া উলেমারা ছিল, গোড়া মুসলিমরা ছিল, তারা কিন্তু একজন নারীর এই ঔদ্ধত্য কোনোভাবে মেনে নিতে পারেনি। তাই তারা চক্রান্তে সামিল হয় এবং রাজিয়াকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করতে থাকে। দেখো, রাজিয়ার যে সমস্ত সমস্যাগুলো হয়েছিল, যে বিভিন্ন প্রদেশের শাসনকর্তারা বিদ্রোহ ঘোষণা করে এবং সেগুলোকে তিনি সমাধানও করেন, কিন্তু কিন্তু পাঞ্জাবের ভাতিন্দার এক শাসনকর্তা আলতুনিয়া, তিনিও বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং রাজিয়াকে কৌশলে তিনি বন্দী করেন। এই বন্দী করার ফলে এই সুযোগে ইলতুৎমিশের আরেক পুত্র বাহরাম শাহ, তিনি 1240 সালে দিল্লির সিংহাসন দখল করে নেন রাজিয়ার এই অনুপস্থিতির কারণে। এর ফলে কি হয়, শীঘ্রই এই আলতুনিয়া, যিনি রাজিয়াকে বন্দী করছেন, সেই আলতুনিয়া রাজিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দিল্লির দিকে অগ্রসর হয় বা দিল্লি অভিযান করে। দিল্লি পৌঁছানোর আগেই এই তুর্কি সেনাবাহিনী, দিল্লির যে তুর্কি সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর হাতে এই দুজনেই কিন্তু নিহত হন, রাজিয়া এবং রাজিয়ার স্বামী আলতুনিয়া, 1240 সালে। তো এইভাবে রাজিয়ার মৃত্যু হয় এবং এখানে বাহরাম শাহ কিন্তু সিংহাসনে বসেন। পরবর্তীকালে বাহরাম শাহকেও আবার হটিয়ে দিয়ে ইলতুৎমিশের ছোট পুত্র বা ছোট ছেলে এখানে নাসির উদ্দিন, তিনি কিন্তু সিংহাসনে এসেছিলেন। তা সেই চ্যাপ্টারটা পরে। এর আগে আমরা দেখবো শুধু রাজিয়ার জায়গাটা, যে রাজিয়ার কার্যাবলী এবং তার দক্ষতা কি ছিল, তিনি কি কি সমস্যার পড়েছিলেন এবং সেগুলো কিভাবে সমাধান করেছিলেন। তার সমস্যাগুলো সমাধান করতে গিয়েই তিনি মৃত্যুমুখে পতিত হন দিল্লির আমির ওমরাহদের চক্রান্তে। বিশেষ করে ইলতুৎমিশ তার বাবার সময় থেকে যে সমস্ত তুর্কি অভিজাতরা উচ্চ পদে বহাল ছিলেন, তিনি তাদেরকে ক্ষমতাচ্যুত করে সেই জায়গায় অতুর্কিদের বসিয়ে দেওয়ার ফলে সাম্রাজ্যের মধ্যে তাকে সরানোর জন্য একটা গোষ্ঠী তৈরি হয়, একটা চক্রান্ত শুরু হয় এবং সেই চক্রান্তের শিকার হন এই সুলতান রাজিয়া। এইভাবে তার ব্যর্থতা নেমে আসে। সুলতান রাজিয়া সম্পর্কে 5 নম্বরের 250 ওয়ার্ডের যে কোশ্চেন অ্যান্সার, সেটি আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। সুলতানা রাজিয়া অথবা রাজিয়া কেন ব্যর্থ হন, 5 নম্বরের টিকা প্রশ্ন। সুলতান ইলতুৎমিশ তার জীবদ্দশায় তার বুদ্ধিমতী কন্যা রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করলেও দিল্লির গোড়া আমির ওমরাহরা ইলতুৎমিশের মৃত্যুর পর ইলতুৎমিশের অযোগ্য পুত্র রুকনুদ্দিন ফিরোজকে দিল্লি সিংহাসনে বসান। অপদার্থ এই শাসকের বিরুদ্ধে শীঘ্রই দেশে ক্ষোভ ও বিদ্রোহ দেখা দিলে আমির ওমরাহদের অনুরোধে রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে বসেন। তিনি 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 4 বছর রাজত্ব করেন। ঐতিহাসিক ডক্টর নিজামির মতে ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। এইভাবে তোমরা প্রথম প্যারাটা লিখবে। এরপর সেকেন্ড প্যারাতে তিনি কি কি সমস্যায় পড়ছেন এবং সেগুলো কিভাবে সমাধান করছেন তার উপরে লিখতে হবে। দেখো, এখানে বলা হচ্ছে রাজিয়া সিংহাসনে বসেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। মালিক মোহাম্মদ জুনাইদির বিরোধিতা, ইনি প্রধানমন্ত্রী ছিলেন। মুলতান বদাউনি, হানসি ও লাহোরের শাসনকর্তাদের দিল্লি অবরোধ প্রভৃতি ঘটনা তাকে বিব্রত করে তোলে। রাজিয়া বিদ্রোহী আমির ও প্রাদেশিক শাসকদের মধ্যে সুকৌশলে বিভেদ সৃষ্টি করেন। মোহাম্মদ জুনাইদি পলাতক অবস্থায় নিহত হন। ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজের মতে সুলতান রাজিয়া ছিলেন একজন বুদ্ধিমান, ন্যায়পরায়ণ, দয়ালু, বিদ্যোৎসাহী, প্রজাবৎসল, সমরকুশল শাসক। তিনি তুর্কি আমির ওমরাহ ও অভিজাতদের ক্ষমতা খর্ব করে শীঘ্রই একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলেন। তিনি অশ্বারোহণ, অস্ত্র চালনা, যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী ছিলেন। তিনি পুরুষের পোশাকে রাজসভা ও শাসনকার্য পরিচালনা করতেন, কিন্তু মধ্যযুগীয় গোড়া উলেমা ও অভিজাতরা এসব ভালোভাবে মেনে নিতে না পেরে তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা চালান। এবার শেষ প্যারাতে দেখো পরিণতিটা কি হচ্ছে। রাজিয়া তুর্কি অভিজাতদের নিয়ে গঠিত তুর্কান ই চাহেলগান বা 40 চক্রকে নিষ্ক্রিয় করতে প্রশাসনের বিভিন্ন উচ্চ পদে বহু অতুর্কি মুসলমানকে বসিয়ে দেন। বিদ্রোহী নেতা নিজাম উল মুলক জুনাইদিকে তিনি হত্যা করেন। লাহোরের শাসক কবির খার বিদ্রোহ তিনি কঠোরতাতে দমন করেন। এরপর ভাতিন্দার বিদ্রোহী শাসনকর্তা আলতুনিয়া রাজিয়াকে বন্দি করলে রাজিয়ার ভাই বাহরাম শাহ নিজেকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেন 1240। অবশ্য শীঘ্রই আলতুনিয়া ও রাজিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দিল্লি অভিযান করেন, কিন্তু তারা উভয়ই
দিল্লির তুর্কি বাহিনীর হাতে নিহত হন। তো এই ছিল সুলতানা রাজিয়া সম্পর্কে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখনও বাকি আছে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।